আমি এজেএম শামসুল আরফিন, প্রভাষক রসায়ন বিজ্ঞান। শুভ সকাল। আপনাদের শুভ সকাল। তোমাদের প্রথম বর্ষে আজকে রসায়ন ক্লাসের জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। আজকে আমি রসায়নের উচ্চ মাধ্যমিক রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের কিছু কারিকুলাম সম্পর্কে আমি আলোচনা করি। উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের কারিকুলামটার মধ্যে আছে 5টি অধ্যায় বিন্যস্ত। 5টি অধ্যায় হিসেবে বিন্যস্ত হবে। প্রথম অধ্যায়টা হলো ল্যাবরেটরি সাধারণ যন্ত্রপাতি। এইটা হচ্ছে অজৈব রসায়নের একটি অংশ। তারপর আছে পরমাণু গঠন অধ্যায় 2। পরমাণু গঠন এটাও অজৈব রসায়নের একটি অজৈব রসায়নের একটি অধ্যায়। 3 নাম্বার হয়েছে পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন। পর্যায়বৃত্ত, ধর্মাবলী ও রাসায়নিক বন্ধন। এটা অজৈব রসায়নের একটি অংশ। 4 নম্বর হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এটা ভৌত রসায়নের একটি অংশ। 5 নম্বর হলো কর্মমুখী রসায়ন। এটা ফলিত রসায়নের একটি অধ্যায়। এই 5টি ভাবে বিন্যস্ত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী রসায়ন প্রথম পত্র। এখন আমি তোমাদের সামনে নাম্বার বন্টন কিভাবে কোশ্চেন আসবে, কিভাবে নাম্বার বন্টন হবে সে সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা জেনে আছো উচ্চ মাধ্যমিক পর্যায়ে রসায়ন অত্যন্ত সহজ একটি অধ্যায়। এই অধ্যায়টির নম্বর বন্টন বলে আমি এখানে আলোচনা করছি। বহু নির্বাচনী ও সৃজনশীল অধ্যায়। এই অধ্যায়টি অত্যন্ত সহজ। অধ্যায়ে ভালোভাবে মুখস্থ করতে পারলে, বুঝতে পারলে সৃজনশীল 10 নম্বর ফুল কোশ্চেন পাওয়া যাবে। অত্যন্ত সহজ অধ্যায়। অধ্যায় 2 এই অধ্যায়টি তাও অত্যন্ত সহজ। এটাতে ফুল একটি নম্বর 10 নম্বর বরাদ্দ। অধ্যায় 3 এইটার মধ্যে 10 নম্বর বরাদ্দ থাকে।
অধ্যায় 4। অত্যন্ত সহজ এবং ইম্পর্টেন্ট একটি অধ্যায়, ছোট একটি অধ্যায়। এই অধ্যায় থেকে দুটি ফুল কোশ্চেন 20 নম্বর অধ্যায় 5, এই অধ্যায় থেকে সবচেয়ে সহজ একটি প্রশ্ন 10 নম্বর বরাদ্দ থাকে। তাহলে বোঝা যাচ্ছে প্রতি অধ্যায় থেকে মোটামুটি ফুল একটি কোশ্চেন কমন পাওয়া যায়। আসো এখন বহু নির্বাচনী প্রশ্নকে আসে। অধ্যায় 1 থেকে মোটামুটি 4টি প্রশ্ন কমন পাওয়া যায়। অধ্যায় 8 থেকে 8টি কোশ্চেন কমন পাওয়া যায়। অধ্যায় 4 থেকে মোট 6টি কোশ্চেন মোটামুটি 6টি কোশ্চেন সেটআপ থাকে। অন্যকে 5টি প্রশ্ন সেটআপ থাকে আর 2টি প্রশ্ন সেটআপ থাকে। এই টোটাল 25 নম্বর কোশ্চেন মোটামুটি ভাবে সেট। এবার তোমরা নাম বন্টন, কোন ছাত্রছাত্রী যদি নাম বন্টন সম্পর্কে অবগত না থাকে তাহলে সেই ছাত্রছাত্রী কখনো তার রসায়ন বিষয়ে এমনকি কোনো বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে না। তাই আগেই সিলেবাস এবং কারিকুলামের বিষয়াদি নাম বন্টন আমাদের শিখে নেওয়াই সবচেয়ে উত্তম। এবার দেখো, যারা দুর্বল ছাত্র, যারা পড়াশোনার প্রতি একটু অমনোযোগী থাকে, তারা কিভাবে পাশের ব্যবস্থা করা যায়, ভালো নাম্বার করা যায়। অধ্যায় 1 10 নম্বর, অধ্যায় 4 20 নম্বর, 30 নম্বর, অধ্যায় 5 10 নম্বর। এই 40 নম্বর কোশ্চেন খুব সহজে তা ওই শিক্ষার্থী কমন করে, ফলে সে শিক্ষার্থী ভালো একটি ফলাফল করার প্রয়াস পায়। শুধু ছাত্রছাত্রী, এবার আমরা আসি 80 নম্বরের কোশ্চেন। টোটাল সৃজনশীল থাকবে 80 নম্বর। মোট সৃজনশীল প্রশ্ন 8টি, 80 নম্বর 8টি। উত্তর দিতে হবে 5টি। মোট এই হলো আমাদের আজকের মানবন্টন। শুধু ছাত্রছাত্রী, আমরা এখন রসায়ন প্রথম পত্রে প্রথম বর্ষের মানবন্টন আমরা আলোচনা করেছি। উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে রসায়ন প্রথম পত্র কিছু অংশ, দ্বিতীয় পত্রের কিছু অংশ আমরা ক্লাসে আলোচনা করব। আমি আজকে প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি সাধারণ প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করব। আমাদের শিক্ষার্থীরা আগে প্রথমে জানতে হবে এই বিষয়টা কি। ল্যাবরেটরি সাধারণ প্রস্তুত প্রণালী উদ্দেশ্যটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে ব্যবহারিক সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকি। আমরা কাজ করে থাকি অ্যাসিড, ক্ষার নিয়ে। পরিমাণ আমরা কিছু জিনিস আছে কিনা শনাক্ত করতে পারি।
আর থাকলে বা কি পরিমাণ থাকে তা নিয়ে শনাক্ত করতে পারি। এই দুইটা বাকি আমরা ল্যাবরেটরিতে সাধারণত কাজ করে থাকি। ল্যাবরেটরিতে দুই ধরনের কাজ হয়। একটি কাজ হয় একটি কাজ হয় কি আছে কি নাই, কোয়ান্টিটি, আর একটি কাজ হয় কোয়ালিটি। তাহলে বোঝা যায় ল্যাবরেটরির প্রধান কাজ হচ্ছে রসায়নাগারের যেই শাখায় কোনো জিনিসপত্র শনাক্তকরণ করা হয় এবং পরিমাপ করা হয় এবং তার সাথে মন্তব্য করা যায়, তারা কি বলা হবে এই ল্যাবরেটরি কার্যপ্রণালী। ল্যাবরেটরি কার্যপ্রণালীকে আমরা বলি সেটাকে সাধারণত বিশ্লেষণ। যেমন সোডিয়াম ক্লোরাইড একটি সংকেত। সোডিয়াম ক্লোরাইড, এই যে সংকেতের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন এই দুটি উপাদান আছে কি? প্রশ্ন। যদি থাকে তাহলে সোডিয়ামের পরিমাণ কত পার্সেন্ট, ক্লোরাইডের পরিমাণ কত পার্সেন্ট, এই দুইটা। প্রথম হলো আছে কি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। যদি থাকে তাহলে সোডিয়াম থাকে কত পার্সেন্ট, ক্লোরাইড কত পার্সেন্ট, এইটা পরিমাণ হিসাব করাকে বলা হবে কোয়ান্টিটি। তাহলে বুঝে যায় ল্যাবরেটরিতে সাধারণ কার্যকলাপ বলতে বোঝাচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এবার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের কিছু যন্ত্রপাতি প্রয়োজন থাকে, কাঁচের যন্ত্রপাতি। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের ভিন্নত কিছু যন্ত্রপাতি প্রয়োজন হয়। তাহলে আমরা এই অধ্যায়ে প্রথমে শিখব আমরা বিশ্লেষণ, ল্যাবরেটরির প্রধান কাজটা কি, সেখানে কি করা হয়। 2 নম্বর শিখব যদি কাজ করতে গিয়ে কি কি যন্ত্রপাতি আমরা ব্যবহার করব। 2, যদি যন্ত্রপাতিগুলো ব্যবহার শিখি, যন্ত্রপাতিগুলোকে কিভাবে আমরা সাজাবো, অ্যাসিড, ক্ষার, নিরপেক্ষ দ্রাবক বা বিভিন্ন বিস্ফোরক পদার্থ থাকে, বিভিন্ন ভারী ধাতু থাকে, কিভাবে আমরা সাজাবো। 3, ল্যাবরেটরিতে যন্ত্রপাতিগুলোকে আমরা দাহ্যতার ক্রম অনুসারে আমরা সাজাতে হয়। আন্তর্জাতিক প্রতীকী কোড থাকে সেখানে, এগুলো নিয়ে আমরা সাজাবো। একটি পাত্রের মধ্যে কোনো লেখা থাকবে না, শুধু দেখা থাকবে একটি দাহ্য পদার্থ কি কি জিনিস আছে, তার আন্তর্জাতিক প্রতীকী কি, সিম্বল কি, এগুলো ব্যবহার সাজাবো। এই হিসাব নিকাশ করাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। এখন আমরা শিক্ষণপণ ও শিক্ষণফল অনুসারে আমরা আমাদের এই বিস্তারিত অধ্যায়টাকে পাঠ করব। তাহলে আসলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাসে আমরা শিখলাম প্রথমে অধ্যায় ভিত্তিক কি অধ্যায় দেওয়া আছে। 5টি অধ্যায় দেওয়া আছে। প্রথম অধ্যায় ল্যাবরেটরির সাধারণ যন্ত্রপাতি, এটা অজৈব রসায়নের অংশ। পরমাণু গঠন, এটা অজৈব রসায়নের অংশ। পর্যায় সারণী ও পর্যায়বৃত্ত ধর্মাবলী রাসায়নিক বন্ধন, এটা অজৈব রসায়নের অংশ। তাহলে 3টি অজৈব রসায়নের অংশ। আর চতুর্থ অধ্যায় ভৌত রসায়নের অংশ। পঞ্চম অধ্যায় ফলিত রসায়নের একটি অংশ, যা সবচেয়ে বর্তমান সিভিলাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর শিখলাম আমরা মান বন্টন যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা অতি সহজে এই বিষয়টাকে সহজ করে নিতে পারবো। আমরা কিভাবে পড়ব, কোন অধ্যায় পড়লে কিভাবে কত নাম্বার আসবে, আমরা কোন অধ্যায়ের প্রতি গুরুত্ব দিব, প্রথমে কোন অধ্যায়ের প্রতি গুরুত্ব দিব, তারপর ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আমরা যা ভালো করব তারা ফুল বইকে নিয়ে আমরা আলোচনা করব, গুরুত্ব দেব। 3 নম্বর, তারপর আমরা পার্ট ছিল যে অধ্যায় ভিত্তিক ভাবে এই অধ্যায়টার মূল সারমর্ম কি। অধ্যায় সারমর্ম হলো যে আমাদের সভ্যতায় আজকে প্রতিটি জিনিসের ক্ষেত্রে ম্যাক্রো অ্যানালাইসিস আর মাইক্রো অ্যানালাইসিস, সূক্ষ্ম বুদ্ধি থাকা দরকার। এই ল্যাবরেটরিতে সাধারণত কাজ করলে, বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাস করা হলে সে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। আমরা 3S মেথডে পড়ানো হয়। কগনিটিভ ডোমাইন, আপনারা জানি কগনিটিভ ডোমাইন, ইফেক্টিভ ডোমাইন, সাইকোমোটর। তো কগনিটিভ ডোমাইন আমাদের জ্ঞান অনুধাবন, কগনিটিভ বা হার্ট, হেড, হ্যান্ড, এই 3S মেথড প্র্যাকটিক্যাল ক্লাস
এবং বর্তমান যে কারিকুলাম, সম্পূর্ণ কারিকুলামকে আমাদের 3S মেথডকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে হবে। তাহলে আজকের ক্লাসে সাধারণ ল্যাবরেটরি প্রণালী খুব ইম্পর্টেন্ট। আমরা এই ক্লাসের সাথে সাথে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটাও আমরা একদিন লাইভে আমরা নিব। ধন্যবাদ আজকের ক্লাসের জন্য, সবাইকে ধন্যবাদ। তোমরা যে যেখানে আসো স্বাস্থ্যবিধি মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রেখো, আর পড়াশোনার প্রতি একটু মনোযোগ দাও। পড়াশোনার প্রতি মনোযোগ দিলেই আমরা আমাদের রসায়ন ক্লাসটাকে সহজবুদ্ধ এবং ভালোভাবে করা যাবে। অন্যথায় এই ক্লাসটাকে রসায়ন বোঝাটা কঠিন হয়ে যাবে। আর আমি আগেই বলেছি, নাম বন্টন খুব ইম্পর্টেন্ট থিম। মান বন্টন অনুসারে যদি কোনো সাজেশন করা হয়, ইভেন্ট মান বন্টন অনুযায়ী যদি কোনো ক্লাস করা হয়, তাহলে একজন স্টুডেন্ট অতি অনায়াসে বিষয়টা সম্পর্কে জানতে পারে। আজকের পাঠ এখানেই সমাপ্ত। তোমরা যেখানে সেখানে থাকো, ভালোভাবে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ। রাষ্ট্রীয় আইনকে মেনে চলো, আমাদেরকে সহযোগিতা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।